বাংলাদেশের ইকোনমি টিকে আছে যে 3 গরিবের উপরে। তার এক গরিব হচ্ছে এই অভিবাসী শ্রমিক অথবা বাইরে যারা যান। ওনার বাবা গ্রামে থাকেন, গ্রাম থেকে জমি বিক্রি করেন অথবা কর্জ করেন, কর্জ করে ছেলেটাকে মালয়েশিয়ায় পাঠান, বিভিন্ন জায়গায় পাঠান। আর তার যে মেয়েটা, যে গাজীপুরের কোনো বস্তিতে থাকেন, গার্মেন্টসে কাজ করেন, অর্থাৎ এই 3 গরিব, গ্রামের কৃষক, কৃষকের ছেলে যে ওই মালয়েশিয়ার জঙ্গলে গিয়ে কাজ করে বিভিন্ন জায়গায়, আর তার যে মেয়েটা, সেই শ্রমিকের কথা আপনি আলোচনা করছেন। আমাদের যতগুলো শ্রমবাজার আছে তার একটা বড় জায়গা হলো মালয়েশিয়া। কিন্তু মালয়েশিয়ার সাথে সমস্যাটা কি? মালয়েশিয়ার শ্রমবাজারটা কখনো দরজা উন্মুক্ত হয়, কখনো দরজা বন্ধ হয়ে যায়। 2008 সাল থেকে 24 পর্যন্ত 4 বার দরজা খুলেছে, আবার দরজা বন্ধ হয়েছে। এই খোলা এবং বন্ধের পেছনে যেমনিভাবে সেখানকার কতগুলো বাস্তব পরিস্থিতি আছে, আবার আমাদের কতগুলো খাসলত আছে। এই যে চ্যালেঞ্জের জায়গাটা বলেছেন, আলোচকরা বললেন ভারত থেকে একজন শ্রমিক যখন মালয়েশিয়ায় যান তাকে 1.5 থেকে 2.5 লাখ টাকা খরচ হয়। আর আমার এখান থেকে যখন যান তার মিনিমাম খরচ হয় 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা ওই পরিবারটি যে সংগ্রহ করেন তার কিন্তু সেভিংস খুব একটা বেশি থাকে না মাস শেষে। মঞ্জু ভাই যেটি বললেন 20 থেকে 25 হাজার টাকা। তবে তারপরে এটি তিনি কেন করেন হচ্ছে মাস শেষে 25 হাজার টাকা পাওয়া যায়, যেটা এখানে আসলে ওই ধরনের নিশ্চয়তা অনেক জায়গায় থাকে না, হয় না। সেই কারণে যে যাই হোক না কেন 5 লাখ টাকা দিয়ে যদি আমি যেতে পারি মাস শেষে অন্তত 50 হাজার টাকা 25 হাজার টাকা আমি পাবো, একটা নিশ্চয়তা হলো। সেই কারণে তারা যেতে চান। আর একটা জায়গা আছে যে আমাদের এই সময়কালে প্রচুর শিক্ষার্থীরা কিন্তু মালয়েশিয়া যাচ্ছেন, পড়ার জন্য যাচ্ছেন। তারা সেখানে গিয়ে নানা রকমের কাজের মধ্যে পার্ট টাইম কাজগুলো করেন। এখন আমাদের চ্যালেঞ্জের জায়গাটা কি? প্রথম চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে ওই যে অল্প কয়েকজন মানুষ, আমরা আর মামারা মিলে একটা সিন্ডিকেট তৈরি করে, আমাদের এখানকার সিন্ডিকেটের ধরনটা আপনি বুঝেছেন? রোজার আগে আমরা দেখলাম সাগরের মধ্যে জাহাজ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জাহাজ তীরে আসতে পারছে না পণ্য নিয়ে, এবং এদিকে বাজারের যখন স্ফীতি হবে তখন এখানে আসবে। এই জায়গায় একই অবস্থা, এবং এটি নির্ভর করে রাজনৈতিক প্রভাবের উপরে। রাজনৈতিক প্রভাব ছাড়া কখনোই এই সিন্ডিকেট গড়ে ওঠে না, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়াও গড়ে ওঠে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন তারপরে বিদেশিদের ভেতর থেকে যারা বাংলাদেশে ওই সরকারটিকে অভিনন্দন জানানোর জন্য এসেছিলেন, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা সব থেকে বড় টিমটা এসেছিল মালয়েশিয়া থেকে, এবং মালয়েশিয়ার সম্ভবত ভাইস প্রেসিডেন্ট বা এই ধরনের তাদের গুরুত্বপূর্ণ কোনো একজন ব্যক্তির নেতৃত্বে এসেছিল। কিন্তু সেই যে সম্ভাবনাটা, সেই সম্ভাবনাটা আমরা কি কাজে লাগাতে পেরেছিলাম? আমরা কাজে লাগাতে পারিনি। না পারার কতগুলো বড় কারণ হচ্ছে, এক হলো ওই যে সিন্ডিকেটটার কথা বললাম, দ্বিতীয়ত যে অভিবাসন ব্যয়টা অস্বাভাবিক ব্যয়, আর তারা তো দরজাটা বন্ধই করে রেখেছে। সুতরাং আপনি তাদেরকে নিয়ে যদি এয়ারপোর্টে নামিয়েও দেন, সে তো প্রবেশ করতে পারছে না, কারণ ওই দেশের সরকার কতগুলো তাদের ডোমেস্টিক কতগুলো ইস্যু ছিল, যে ইস্যুগুলোর কারণে তাদেরকে আটকে দিয়েছে। গত 1 বছর আপনি যদি সোশ্যাল মিডিয়া বা আমাদের পত্রিকাগুলো দেখেন, প্রচুর শ্রমিককে মালয়েশিয়া থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ এদের অনেকেই সেখানে গিয়ে রাজনীতির সাথে জড়িয়ে পড়ে, কতগুলো উগ্রপন্থার সাথে জড়িয়ে পড়ে, এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেছে। এখন পরিস্থিতি পরিবর্তন করা যাবে কিনা, যাবে কি যাবে না, এটি নির্ভর করছে সরকারের উদ্যোগের উপরে। আপনি ঢাকায় একজন থানার ওসি অথবা কোনো একটা জোনের ডিসি, তিনি বিপুল টাকার মালিক হন, এটা আমরা জানি। অমুক ভূমি অফিসের একজন সাব রেজিস্ট্রার অনেক টাকার মালিক হন, এটা আমরা জানি। তাহলে একজন বিভিন্ন দূতাবাসে যারা কাজ করেন তারা বিপুল টাকার মালিক হন কিভাবে? গত 5 বছর 6 বছর যারা বাইরে দায়িত্ব পালন করেছে তার একটা বড় অংশ, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা বিপুল টাকার মালিক হয়েছেন কিভাবে? আমাদের দেশের যে শ্রমিকগুলো সেখানে যান তাদের সাথে ভৃত্যের মতন আচরণ করেন, তাদের গায়ে হাত তোলেন। কেন? কারণ হচ্ছে তিনি জানেন যে তিনি
তাকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে দেখভাল করার জন্য। তার দায়িত্বটা কি? প্রথম দায়িত্ব হচ্ছে যে আমাদের যারা সেখানে কাজ করছেন তাদের ভালো মন্দটা তিনি সুবিধা অসুবিধাগুলো দেখবেন। কিন্তু এদের সঙ্গে তারা ব্যবহার করেন এরা যেন তার বাড়ির কাজের লোকের সাথে, আমরা এটি আমাদের প্রত্যাশা না যে আমাদের যে ধারণা কাজের লোক মানে হচ্ছে একেবারে নিকৃষ্ট এই ধরনের যে আচরণের জায়গায়, হ্যাঁ, অর্থাৎ এদেরকে কোনো ধরনের সহযোগিতাটা করেন না। এই সহযোগিতা যে করেন না তার জন্য দেশের সরকারের কাছে তার কোনো ধরনের জবাবদিহিতা করতে হয় না। এই আচরণের কারণে তিনি সেখানে বেপরোয়া। আর দেশের মধ্যে এই যে সিন্ডিকেটের কথা বললেন, রাজনীতি পরিবর্তন হয়, রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু আমাদের আচরণের খুব বেশি পরিবর্তন হয়। মঞ্জু ভাই যেটি বললেন যে এখন যারা ছিল ওই সময়, ওই যে যুবলীগের কি যেন একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমরা যেটা শুনেছি যে তিনি পুরো এই সেক্টরটা কন্ট্রোল করতেন। ওই যে ফেনীর একজন ছিলেন, কয়েকজন মিলে মারা গেছেন হ্যাঁ কিছুদিন আগে, তো এদের কন্ট্রোলে ছিল। এখন আবার ওই নতুন মাসুদ চৌধুরী হওয়ার চেষ্টা করছে কেউ কেউ, এবং আপনি ধরে রাখেন এর ভেতর থেকে কেউ না কেউ হয়ে যাবে। হবে না আমি এটা কিন্তু বলছি না, কে হবে বলছি না, তবে আমাদের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা হচ্ছে এর ভেতর থেকে হয়ে যাবে। এখন সরকার প্রধান বেশ কতগুলো জায়গায় সংবেদনশীল আচরণ করছেন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তিনি কতগুলো আমাদের কালচার পরিবর্তন করার চেষ্টা করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তার দলের অন্যান্য অনেকের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে সত্য, কিন্তু তিনি কতগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। এখন ওই মেসেজটা এই সেক্টরে আসবে কিনা এটি নির্ভর করে তার উপর এবং তার সরকারের উপর।